প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনার্স তৃতীয় বর্ষের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন পরিচিতি কোর্সের যথারীতি পঞ্চম ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তাজুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আমি হাজির হয়েছি সেটা হচ্ছে বর্তমান সময়ের খুবই আলোচিত একটি বিষয়, গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। বিশ্বায়ন কি সে সম্পর্কে আমরা জানবো এবং বিশ্বায়নের নেতিবাচক যে দিকগুলো আছে সে সম্পর্কে আমরা একটু জানবো। তার আগে আমরা একটা ইমেজ দেখে নিই। একটা ছবি দেখছি, এই ছবি হচ্ছে গ্লোব, পৃথিবীর যে ম্যাপ, পৃথিবীর যে সেটা আমরা দেখছি। আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবী একটা নেটওয়ার্কের মধ্যে, একটা জালের মধ্যে আবদ্ধ হয়ে গেছে চতুর্দিকে। আচ্ছা, একটা একটা এমন নেটওয়ার্কের মধ্যে বিস্তৃত, সব জায়গায়, পৃথিবীর সব জায়গায় একটা জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে। গ্লোবালাইজেশন কি সে সম্পর্কে যাওয়ার আগে একটু কথা বলে নিই। গ্লোবালাইজেশনের কনসেপ্টটা 60-এর দশকে দিয়েছেন মার্শাল ম্যাকলুহান নামক একজন ব্যক্তি। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর অনেকগুলো পরিবেশ যখন স্বাধীনতা লাভ করেছে এবং পশ্চিমা শক্তির যে প্রভাব ছিল, পরিবেশিক শক্তির যে প্রভাব ছিল, সেই শক্তি আস্তে আস্তে যখন ম্রিয়মাণ হচ্ছে, তখন এই পশ্চিমা রাজনীতিবিদরা, পশ্চিমা যারা রাষ্ট্র চিন্তাবিদ, তারা চিন্তায় পড়ে গেলেন যে অদূর ভবিষ্যতে হয়তো উন্নত রাষ্ট্রগুলোর যে প্রভাব, সে প্রভাব দ্বিতীয় বিশ্বের বা নব্য স্বাধীনতাকামী রাষ্ট্রের উপর, উন্নত রাষ্ট্রগুলোর যে প্রভাব, সেটা হয়তো অদূর ভবিষ্যতে আর থাকবে না। তো স্বাভাবিকভাবে তারা খুব চিন্তায় পড়ে গেলেন কিভাবে তাদের যে প্রভাব, সেই প্রভাব কিভাবে টিকিয়ে রাখা যায়। সেই জন্য তারা বিভিন্ন তথ্যের মাধ্যমে তথ্যের আশ্রয় নিল। তাদের চিন্তার ফসল হিসেবে একটা আবিষ্কার করা যায় যে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন তাদের চিন্তারই ফসল। এটা 60-এর দশকে শুরু হয়। এটার মূল উদ্দেশ্য হচ্ছে উপনিবেশ উত্তর, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর যে সমস্ত নব্য রাষ্ট্রগুলো স্বাধীন হয়েছে, সেই স্বাধীন রাষ্ট্রগুলোর উপর উন্নত রাষ্ট্রগুলোর যে প্রভাব, সেই প্রভাব জিয়ে রাখা, টিকিয়ে রাখা। তাহলে এখন আমরা জানবো গ্লোবালাইজেশনটা কি। বিশ্বায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পুঁজি, শ্রম, প্রযুক্তি এবং সংস্কৃতির অবাধ প্রবাহ, আমরা আর একটু সহজ করে বলা যায় বিশ্বব্যাপী পুঁজি, প্রযুক্তি, শ্রম এবং সংস্কৃতির যে অবাধ প্রবাহ, সেটাকে আমরা বিশ্বায়ন বলতে পারি। এখন প্রত্যেক মানুষ যেরকম জাতিরাষ্ট্রের নাগরিক, প্রত্যেক মানুষের যেমন একটা জাতিরাষ্ট্রের নাগরিকতা আছে, যেমন আমাদের বাংলাদেশি, কেউ ইন্ডিয়ান, কেউ পাকিস্তানি, এরকম জাতিরাষ্ট্রের যেরকম নাগরিক, তেমনি ভাবে এখন আমরা এই বিশ্বায়নের এই যুগে আমরা গ্লোবালি সারা বিশ্বের নাগরিক। তো আমার যদি যোগ্যতা থাকে, আমার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে, আমি বাংলাদেশে যেরকম আমার কর্মসংস্থান আছে, ঠিক তেমনি ভাবে সারা বিশ্বে আমার জন্য উন্মুক্ত, অর্থাৎ যেটাকে বাউন্ডারিলেস ওয়ার্ল্ড বলা হচ্ছে, গ্লোবাল ভিলেজ। আমরা এখন বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজের মধ্যে আছে, একটা গ্রামের মধ্যে আছে। প্রযুক্তিগত দিক থেকে, শিক্ষার দিক থেকে যারা এগিয়ে আছে, পুরো বিশ্বটা তাদের গ্রামের মতোই। আর যারা প্রযুক্তিগত দিক থেকে, শিক্ষার দিক থেকে বা আধুনিক যে টেকনোলজিগুলো আছে সেই দিক থেকে যারা পিছিয়ে, তারা পৃথিবীর যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে সেই সুযোগ সুবিধাগুলো এক্সারসাইজ করতে পারে না, এনজয় করতে পারে না। তাহলে আমরা এখন যাব গ্লোবালাইজেশনের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা আমরা পড়লাম, তারপরও আমরা একটু এখানে যা আছে তা একটু দেখে নেই। Globalization is the process of interaction and integrations. এটা একটা মিথস্ক্রিয়া এবং সমন্বয় among the people, জনগোষ্ঠীর মধ্যে, কোম্পানিজ, বিভিন্ন কোম্পানির মধ্যে, and governments, এবং সরকারের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী
বিভিন্ন মানুষের মধ্যে, কোম্পানির মধ্যে এবং সরকারের মধ্যে যে পারস্পরিক সমন্বয়, পারস্পরিক যে মিথস্ক্রিয়া, সেটাকে বিশ্বায়ন বলছি। Globalization has accelerated since the 19th century due to advance in transportations and communications. 19শ শতাব্দী থেকেই এই গ্লোবালাইজেশনের কনসেপ্টটা শুরু হয়েছে, কারণ ট্রান্সপোর্টেশন এবং কমিউনিকেশনের কারণে, পরিবহন এবং যোগাযোগের কারণে বিশ্বব্যাপী এই বিশ্বায়নটা শুরু হয়ে গেছে। This increase in global interaction has caused a growth in international trade and exchange of idea and culture. বিশ্বব্যাপী সংস্কৃতির, বাণিজ্যের যে আদান প্রদান, সে আদান প্রদান গ্লোবালাইজেশনের কারণে হচ্ছে, বেড়ে গেছে। গ্লোবালাইজেশন ইজ প্রাইমারিলি অ্যান ইকোনমিক প্রসেস। এটা প্রথমত একটা অর্থনৈতিক প্রক্রিয়া অফ ইন্টারাকশন, মিথস্ক্রিয়া এন্ড ইন্টিগ্রেশন, সমন্বয়, দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সোশ্যাল অ্যান্ড কালচারাল অ্যাসপেক্ট, যেটা সংগঠিত হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক আসপেক্ট থেকে, পরিমণ্ডল থেকে। হাওয়ার কনফ্লিক্ট অ্যান্ড ডিপ্লোমেসি, এটার সাথেও আবার নতুন করে যুক্ত হয়েছে সংঘাত এবং কূটনীতি। আর অলসো লার্জ পার্ট অফ দি হিস্ট্রি অফ দি গ্লোবালাইজেশন, বিশ্বায়নের বিশাল অংশ জুড়ে আছে সংঘাত এবং ডিপ্লোমেসি, কূটনীতি। তাহলে আমরা বিশ্বায়নের একটা সমন্বিত সংজ্ঞা পেলাম, যেটা তোমরা বুঝতে পেরেছো আশা করি। আমরা সামনের দিকে যাই। নেগেটিভ অ্যাসপেক্ট অফ গ্লোবালাইজেশন, বিশ্বায়নের যে সমস্ত নেতিবাচক দিকগুলো আছে, এই নেতিবাচক দিক সেগুলো আমরা এখন দেখবো। বিশ্বায়নের কারণে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, সেই জিনিসগুলো আমাদের আজকের সুস্পষ্ট হবে। প্রথমত যেটা দেখছি, ইনফেভারেবল টু রিস্ক। এটা যে সমস্ত ধনী রাষ্ট্র আছে, সেই রাষ্ট্রগুলোর জন্য খুবই উপযোগী বিভিন্নভাবে। এই বিশ্বায়নের প্রসেসটা যারা ধনী তাদেরকে আরো ধনী করে দিচ্ছে, যারা দরিদ্র তাদেরকে আরো দরিদ্র করে দিচ্ছে। বিশ্বায়নের মাধ্যমে দ্বিতীয় যে বিষয়টি ঘটছে, যে দ্বিতীয় যে নেতিবাচক দিকটি আমাদের কাছে প্রতিভাত হচ্ছে, দৃষ্টিগোচর হচ্ছে, সেটা হচ্ছে হেটারোজেনিয়াস কালচার, অর্থাৎ সংস্কৃতির অবক্ষয়, সংস্কৃতির যে কি বলে বিলুপ্তি, সেটা বিশ্বায়নের কারণে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আমরা এই ইমেজে খেয়াল করলে খুব সহজেই বুঝতে পারবো এই অবক্ষয়টা। এখানে এই ছবিগুলোতে বিভিন্ন পোশাকে বিভিন্ন সংস্কৃতির মানুষ দাঁড়িয়েছে, পোজ দিচ্ছে, এক একজনের পোশাক এক এক রকম। আমি কালচারাল যে হেটারোজেনিয়াস কালচারের যে বিভিন্ন বৈচিত্র্য বা ডাইভার্সিটি অফ যে কালচার, সেটা তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু এই বিশ্বায়নের কারণে এখন আমাদের কোনো সুনির্দিষ্ট সংস্কৃতির পরিচয় থাকবে না, শুধু আমাদের নয়, উন্নত বিশ্বের, অনুন্নত বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে, যে রাষ্ট্রগুলো উন্নয়নশীল রাষ্ট্র, তৃতীয় বিশ্বের রাষ্ট্র, গরিব রাষ্ট্র, যে রাষ্ট্রগুলোতে এখনো ইকোনমিক ভাবে এখনো ডিপেন্ডেন্ট নয়, একেবারে স্বাধীন নয়, নির্ভরশীল নয়, অন্যের উপর ইকোনমি, যাদের ইকোনমি এখনো নির্ভরশীল, সেই রাষ্ট্রগুলোর সংস্কৃতিগত যে স্বকীয়তা, সেটা আর টিকে থাকবে না, সেটা আর অটুট থাকবে না বিশ্বায়নের কারণে। কেন থাকবে না? সংস্কৃতিগত যে স্বকীয়তা, সেটা টিকে না থাকার অন্যতম কারণ হচ্ছে আকার সংস্কৃতি। বিশ্বায়নের মাধ্যমে পশ্চিমা যে কালচার, পশ্চিমা বিভিন্ন চ্যানেল, যে রাষ্ট্রগুলোর সংস্কৃতি উন্নত, এবং যে আমরা সবাই যে সমস্ত রাষ্ট্রগুলো ইউরোপিয়ান স্বাধীনতা লাভ করেছে উপনিবেশিক শক্তির কাছ থেকে, তারা কম বেশি সবাই পশ্চিমা প্যাটার্নকে, পশ্চিমা যে ফ্যাশন, সে ফ্যাশনকে অনুকরণ করে। ফলশ্রুতিতে আমাদের যে দেশীয় সংস্কৃতি, সেটা একেবারেই ক্রমান্বয়ে বিলুপ্তির দিকে যাচ্ছে। এখন আমরা এমন একটা সংস্কৃতিতে পরিচয় হচ্ছি, এমন একটা সংস্কৃতির সাথে বড় হচ্ছি, যে সংস্কৃতি দেশীয় সংস্কৃতিও নয়, আবার বাইরের সংস্কৃতি নয়, অর্থাৎ একটা জগা খিচুড়ি সংস্কৃতি, যেটাকে হেটারোজেনিয়াস সংস্কৃতি। এখানে হয়তো 10% দেশীয় হলে বা 90% দেশীয় হলে
10% হচ্ছে বাইরের। তার নিজস্ব সংস্কৃতি বলে কিছুই থাকবে না। তো সংস্কৃতি না থাকলে কি হবে? সংস্কৃতি যদি একটা জাতির সাংস্কৃতিক পরিচয় যদি না থাকে, সাংস্কৃতিক যে পরিচিতি সেটা যদি না থাকে, তাহলে সেই জাতির জাতিসত্তা আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যাবে এবং একটা সময়ে গিয়ে তারা নিজেদেরকে অন্য সম্প্রদায় থেকে, অন্য জাত থেকে ডিফারেন্সিয়েট করতে পারবে না, আলাদা করতে পারবে না। সেজন্য সংস্কৃতিগত যে পরিচয় সেটা হচ্ছে সবচেয়ে বড় পরিচয়। আমি একটা উদাহরণ দিলে সবচেয়ে সহজে তোমাদের বুঝে আসবে যে 1947 সালে আমরা ধর্মীয় পরিচয়ে ভারত পাকিস্তান দুটো রাষ্ট্র পেয়েছিলাম। ওই ভারত পাকিস্তান রাষ্ট্রের মধ্যে আমরা পাকিস্তানের মধ্যে ছিলাম 1947 সালে। তাহলে আমরা ধর্মীয় পরিচয়ে 1947 সালে পাকিস্তান নামক একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম। কিন্তু ধর্মীয় পরিচয় সবার ঊর্ধ্বে না হওয়ার কারণে বা ধর্মীয় পরিচয় গুরুত্বপূর্ণ না হওয়ার কারণে 1971 সালে এসে বিভিন্ন ধরনের শোষণ বঞ্চনার কারণে 1971 সালে এসে সাংস্কৃতিক পরিচয়ে আমরা বাঙালি, আমাদের পোশাক আশাক অন্য, আমাদের খাদ্যাভ্যাস অন্যরকম, আমাদের জীবন চরিত্র অন্যরকম, আমাদের যে কাস্টমস গুলো আছে সেগুলো অন্যরকম, সবকিছু মিলে আমাদের যে একটা নিজস্ব পরিচিতি আছে সেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক পরিচিতি। এই পরিচিতির কারণে অর্থাৎ সাংস্কৃতিগত বৈচিত্র্যতার কারণে আমরা 1947 সালে পাকিস্তানের সাথে ধর্মীয় পরিচয় যুক্ত হলেও, এক থাকলেও সাংস্কৃতিগত বৈচিত্র্যতার কারণে 1971 সালে এসে আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গিয়েছি। তার মানে একটা ভূখণ্ডের স্বাধীন হওয়ার জন্য, স্বাধীনতা লাভের জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সাংস্কৃতিকগত পরিচয়। স্বাধীনতা লাভের জন্য যেরকম দরকার, ঠিক তেমনি ভাবে স্বাধীনতা টিকে রাখার জন্য, স্বাধীন সত্তা বজায় রাখার জন্য সাংস্কৃতিগত পরিচয়টা খুবই গুরুত্বপূর্ণ। এই বিশ্বায়নের কারণে আমাদের যে সাংস্কৃতিগত স্বাতন্ত্রিকতা, সাংস্কৃতিগত যে কি বলে বৈচিত্র্যতা, সেটা আস্তে আস্তে ক্রমান্বয়ে হ্রাস পেয়ে যাচ্ছে। তো কি হবে, একটা সময়ে গিয়ে আজ থেকে হয়তো 200 বছর 300 বছর পরে গিয়ে আমাদের আর সাংস্কৃতিক যে পরিচয় সেটা আমরা ভুলে যাব। হ্যাঁ, ফলশ্রুতিতে সাংস্কৃতিকগত পরিচয় ভুলে গেলে আমাদের রাষ্ট্রীয় পরিচয়ও আমাদের আর থাকবে না। যাই হোক, এই কালচারাল কি বলে এই বিশ্বায়নের কারণেই এই সবচেয়ে বড় নেগেটিভ দিক হচ্ছে এটা। তারপর যে ইমেজটা তোমরা এখানে দেখছো, অনেকগুলো কোম্পানির নাম, গুগল আছে, স্যামসাং আছে, আরো অনেকগুলো কোম্পানি আছে, কোকাকোলা আছে, বিভিন্ন কোম্পানির নাম আছে। এগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি। আচ্ছা, মাল্টিন্যাশনাল কোম্পানি, এখানে জিনিসটা হবে ডমিনেন্স অফ মাল্টিন্যাশনাল কোম্পানি। অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানির যে প্রভাব সেটা বিশ্বায়নের পরে চরম আকার ধারণ করেছে। একটু বলে রাখা ভালো তোমাদের, বিশ্বায়নের এই ধারণাটা 60-এর দশকে আসলেও, 60-এর দশকে এটার উৎপত্তি হলো। এটা পুরো দমে একেবারে ফুল স্প্রিং এ আন্তর্জাতিকভাবে আসছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়। স্নায়ুযুদ্ধের পরবর্তীতে অনেকগুলো কনসেপ্ট বিশ্ববাসীর কাছে আসছে, বিশেষ করে উন্নত রাষ্ট্রগুলোর মাধ্যমে। 1 নম্বর হচ্ছে মুক্তবাজার অর্থনীতি, 2 নম্বর হচ্ছে বিশ্বায়ন। আর বিশ্বায়ন এবং মুক্তবাজার অর্থনীতি হচ্ছে একেবারে সহোদয়ের মতো, একেবারে মায়ের পেটের ভাইয়ের মতো। একটা হচ্ছে অর্থনীতিকে, সারা বিশ্বের অর্থনীতিকে কিভাবে পরিচালিত হবে সেই কনসেপ্টটা। আরেকটা কনসেপ্ট হচ্ছে যেটা আমরা মুক্তবাজার অর্থনীতি বলছি। আর আরেকটা কনসেপ্ট আছে বিশ্বায়ন, যেটা হচ্ছে যেটাতে অর্থনীতি থাকবে, রাজনীতি থাকবে, সংস্কৃতি থাকবে, প্রযুক্তি থাকবে, সমস্ত বিষয়গুলো সমন্বিত রূপেই হচ্ছে বিশ্বায়ন। আচ্ছা, তো এই মাল্টিন্যাশনাল কোম্পানির যে প্রাদুর্ভাব, এই মাল্টিন্যাশনাল কোম্পানির যে প্রভাব, সেটা বিশ্বায়নের কারণে মারাত্মক আকার ধারণ করেছে। মারাত্মক আকার কিভাবে ধারণ করে একটু বুঝিয়ে বলো, তোমাদের সহজে বুঝে আসবে। আমাদের মতো যে রাষ্ট্রগুলো এখনো আমরা শিল্পায়নের দিক থেকে বা প্রযুক্তিগত দিক থেকে যারা খুব বেশি দূর এগিয়ে যেতে পারি নাই,
ওই রাষ্ট্রগুলোতে বিশ্বায়নের কারণে নতুন করে কোনো শিল্পায়ন হবে না, বা কার্যকরী যে শিল্পায়ন বলছি সেই শিল্পায়নটা হবে না। কেন হবে না? আমাদের দেশে শিল্পায়ন করতে গেলে শিল্পায়নের জন্য প্রথম দরকার হচ্ছে ওই দেশের মানুষের, আমি যে শিল্পটা বা যে ইন্ডাস্ট্রিটা আমি করব, যে পণ্য ওখান থেকে তৈরি হবে সেই পণ্যটার বাজার। তো আমাদের বাংলাদেশের বাজারে যদি আমাদের দেশীয় পণ্যের গ্রহণযোগ্যতা না থাকে, এদেশের মানুষ যদি দেশের পণ্য গ্রহণ না কিনে, তাহলে স্বাভাবিকভাবেই যারা পুঁজিপতি, যারা উদ্যোক্তা, তারা নতুন করে শিল্পায়নের দিকে যাবে না। উদাহরণস্বরূপ, যেমন আমাদের দেশে প্রসাধনী পণ্যের মধ্যে আমরা সবাই লাক্স ব্যবহার করি, ম্যাক্সিমাম বাংলাদেশে লাক্স ব্যবহার করি, কিন্তু আমরা জানি না যে এই লাক্সটা হচ্ছে একটা ইউনিলিভার পণ্য, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির পণ্য। এই লাক্সের মাধ্যমে আমাদের দেশে একেবারে কোনো উপকারই হচ্ছে না, অর্থাৎ আমাদের দেশের রেভিনিউতে একেবারেই ন্যূনতম বলতে গেলে একেবারেই কোনো লাভই হচ্ছে না। কেন হচ্ছে না? লাভে এই লাক্স উৎপাদন কস্ট, যদি একটা লাক্স উৎপাদন করতে যদি 20 টাকা খরচ হয় বা 15 টাকা খরচ করে, যেটা বাজারে যদি 30 টাকায় বিক্রি করে, তাহলে ওই 15 টাকার লভ্যাংশের 12 টাকায় চলে যাচ্ছে পশ্চিমা রাষ্ট্রে। হয়তো এখানে ট্যাক্স ভ্যাট বাবদ 2 টাকা বা 3 টাকা বাংলাদেশ পাচ্ছে, এবং কর্মসংস্থানের বিষয়টা হয়তো কিছুটা আছে। কিন্তু আমাদের দেশীয় কোনো কোম্পানি যেমন কেয়া বা অ্যারোমেটিক্স বা এরকম দেশীয় পণ্য যদি আমরা কিনতাম, তাহলে লাভের বড় অংশটাই পুরোটাই আমরা দেশে রাখতে পারতাম। এভাবে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যে সমস্ত রাষ্ট্রের বাজার বড়, যেমন বাংলাদেশ জনসংখ্যা বেশি হওয়ার কারণে দেশের বাজার বড়, আবার ভারতের জনসংখ্যা বেশি হওয়ার কারণে ওখানে ডোমেস্টিক মার্কেট অনেক বড়, বাজার বড়। ওই রাষ্ট্রগুলোতে মাল্টিন্যাশনাল কোম্পানি বা বহুজাতিক যে সমস্ত আবার কোম্পানিগুলো আছে, তারা তাদের শিল্পায়ন করার জন্য, তারা নতুন নতুন ইন্ডাস্ট্রি করার জন্য একেবারে মুখিয়ে থাকে, এবং এর মাধ্যমে দেশীয় পণ্যগুলো আস্তে আস্তে বিলুপ্তির পথে যায় এবং নতুন করে নগরায়ন শিল্পায়ন হয় না। তাহলে আমরা বুঝলাম যে বিশ্বায়নের দ্বিতীয় যে নেতিবাচক দিকটা, সেটা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানি, অর্থাৎ বহুজাতিক যে কোম্পানিগুলো আছে, সেই বহুজাতিক কোম্পানি সারা বিশ্বে, যেহেতু এটা বাউন্ডারিলেস ওয়ার্ল্ড, মুক্তবাজার অর্থনীতিতে সারা বিশ্বে তাদের পণ্যের বাজার করেছে, তাদের পণ্যের সয়লাভ সারা বিশ্ব। লেবার ক্রাইসিস, বিশ্বায়নের আরেকটি বড় নেতিবাচক দিক হচ্ছে লেবার ক্রাইসিস। লেবার ক্রাইসিসটা তোমরা সহজে বুঝতে পারবে লেবার ক্রাইসিসটি কিভাবে হচ্ছে। লেবার ক্রাইসিস এক করতে আছে, আবার অন্য অর্থে বলতে গেলে লেবারদের জন্য বা মানুষের জন্য সারা বিশ্ব উন্মুক্ত। যেমন বাংলাদেশে লেবার ক্রাইসিসটা একটু খেয়াল করো কিরকম। বাংলাদেশে যে বড় বড় কোম্পানিগুলো আছে বা বহুজাতিক কোম্পানিগুলো আছে, এই বহুজাতিক কোম্পানিগুলোতে বাংলাদেশের মানুষ চাকরি পাচ্ছে না বা কম পাচ্ছে। তো ওই জায়গাগুলো দখল করছে কারা? ইউরোপ আমেরিকা থেকে যারা গ্রাজুয়েট হয়ে আসছে, বা ভারত থেকে যারা গ্রাজুয়েট হয়ে আসছে, ভারতের কোনো ব্যক্তি ওখানে চাকরি নিচ্ছে, অথবা আমেরিকান কোনো লোক ওখানে চাকরি নিচ্ছে, তাহলে বাংলাদেশের মানুষ বেকার হয়ে যাচ্ছে। আবার সাপোজ আমেরিকায় এই বিশ্বায়নের কারণে উন্নত রাষ্ট্রগুলোর শ্রমিকরা বা উন্নত রাষ্ট্রগুলোর মানুষের জন্য কর্মসংস্থান হচ্ছে সারা বিশ্বব্যাপী। আর যে সমস্ত রাষ্ট্রগুলোর প্রযুক্তিগত দিক থেকে, পড়াশোনার দিক থেকে পিছিয়ে, সেই রাষ্ট্রগুলোর কর্মসংস্থান একেবারেই সংকীর্ণ হয়ে যাচ্ছে। আমি একটু বুঝিয়ে বললে বুঝতে পারবা। যেমন আমেরিকায় প্রতি বছর যদি 10 লাখ গ্রাজুয়েট বের হয়, 10 লাখ গ্রাজুয়েট বের হলে তাদের ডোমেস্টিক মার্কেটে কর্মসংস্থান আছে 5 লাখের, আরো 5 লাখ বেকার থাকে। কিন্তু কার্যত কি তাই? থাকছে না। কেন থাকছে না? ওই বাকি যে 5 লাখ, তারা বিশ্বের বিভিন্ন তৃতীয় বিশ্বের বা উন্নত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সিইও হয়ে বা বিভিন্ন বড় বড় পদে গিয়ে চাকরি নিচ্ছে। অর্থাৎ তাদের জন্য সারা বিশ্ব চাকরি মুক্ত, কিন্তু যে সমস্ত গরিব রাষ্ট্র আছে তাদের জন্য চাকরি হচ্ছে সীমিত। আমরা চাকরি সূত্রে
বা বিভিন্নভাবে ওখানে যাচ্ছি একেবারে উচ্চতর সম্প্রদায়ের কাজ করার জন্য। বাংলাদেশ থেকে আমেরিকায় মুষ্টিমেয় একটা শ্রেণী যাচ্ছে যারা পড়াশোনা করার জন্য, আর অন্য যারা যাচ্ছে বিভিন্ন চোরাই পথে বা ডিবি বিষয়ে যারা যাচ্ছে তারা আমেরিকায় বিভিন্ন নিম্নমানের যে কাজগুলো সেই কাজগুলো করে। আমেরিকা থেকে যারা বাংলাদেশে আসে তারা এই দেশে বস হওয়ার জন্য আসছে, আর বাংলাদেশ থেকে আমেরিকায় যারা যাচ্ছে তারা হয়তো ওখানে যে কাজগুলো আমেরিকানরা করে না ম্যাক্সিমাম, সেই কাজগুলো আমাদেরকে দিয়ে করাচ্ছে, বা আমাদেরকে হোক বা নেপালিদের হোক বা তৃতীয় বিশ্বের যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে দিয়ে করাচ্ছে। এই যে শ্রমের ক্ষেত্রে যে বিশ্বায়নটা, এটা সবচেয়ে বড় নেতিবাচক দিক হচ্ছে এটা। আচ্ছা, এরপরে যে কনসেপ্টটা এখানে আসছে নেতিবাচক দিকে, সেটা হচ্ছে ওয়েস্টার্নাইজেশন, অর্থাৎ পাশ্চাত্যকরণ। বিশ্বায়নের একটা বড় নেতিবাচক দিক হচ্ছে পাশ্চাত্যকরণ। সারা বিশ্বের যে বিভিন্ন মত আছে, বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন সংস্কৃতি আছে, সবগুলোকে সাবকনসিয়াসলি, সুচিন্তিতভাবে, অবচেতন মনে এমনভাবে গ্রাস করছে যে তাদের দেশীয় সংস্কৃতি, দেশীয় শিক্ষা, দেশীয় যে সমস্ত আচার আচরণ আছে, প্রথা আছে, সেগুলোকে আস্তে আস্তে ক্রমান্বয়ে এমনভাবে প্রভাবিত করা হচ্ছে যে এগুলো দেশীয় সংস্কৃতি ক্রমান্বয়ে কমে যাচ্ছে। মানুষ ধীরে 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 পাশ্চাত্য সংস্কৃতির দিকে চলে যাচ্ছে। চিন্তা চেতনায়, কথাবার্তায়, চাল চলনে পাশ্চাত্যকে অনুসরণ করছে। এই যে এটা বিশ্বায়নের আরেকটি মানে গোপনীয় বড় নেতিবাচক দিক। এর মাধ্যমে আজ থেকে 200-300 বছর পর, 500 বছর পরে হয়তো সারা বিশ্বব্যাপী সব মানুষের চিন্তা চেতনার মধ্যে একটা জায়গায় চলে আসবে যে পাশ্চাত্যকরণ, অর্থাৎ আমেরিকার দিকে, ইউরোপের দিকে যাওয়া, ইউরোপের চিন্তাকে ধারণ করা, ইউরোপিয়ান ইজ দ্য বেস্ট, আমেরিকা ইজ দ্য বেস্ট, এই কনসেপ্টটা সারা বিশ্বের মানুষের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া। এটা বিশ্বায়নের আরেকটি বড় নেতিবাচক দিক। অর্থাৎ আমরা যে মেকিয়েভেলি জাতি রাষ্ট্রের যে কনসেপ্ট দিয়েছিল, সেই কনসেপ্ট থেকে একেবারেই বেরিয়ে যাচ্ছি বিভিন্নভাবে, বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর মাধ্যমে আমাদের জাতি রাষ্ট্রের যে পরিচয় সেটা ক্রমান্বয়ে ভুলে গিয়ে আমরা একটা ওই কাগুজে জাতি রাষ্ট্রের মতো, আসলে যেটা জাতীয়তাবাদ যে কনসেপ্টটা সেটা হয়ে যাবে হালকা, সেটার গভীরতা থাকবে না, সেটার কোনো স্ট্রেংথ থাকবে না, শক্তি থাকবে না। আমরা ক্রমান্বয়ে পাশ্চাত্যকরণের দিকে চলে যাব। যেমন আমরা একটু উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবে। আমাদের দেশে যারা গ্রামে বসবাস করে, যারা কম শিক্ষিত, তাদের মধ্যে দেশটাকে যতটা ভালোবাসার বা দেশটাকে যতটা লালন করার, ডিজার্ভ করার চেতনা আছে, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে বা পাশ্চাত্য যারা জ্ঞান বিজ্ঞানে বা কি বলবো, যেটা পাশ্চাত্য সংস্কৃতির কাছাকাছি গিয়েছে, যাদের মধ্যে বাংলাদেশেও বাড়ি আছে, যাদের আমেরিকাও যাদের বাড়ি আছে সেকেন্ড ভূমি হিসাবে, স্বাভাবিকভাবে তাদের মধ্যে বাংলাদেশের প্রতি যে টানটা, যে দেশপ্রেমটা, দেশাত্মবোধটা, সেটা কমে যাবে। কেন? যে যত বেশি ইংলিশ শিক্ষায় শিক্ষিত হচ্ছে, যত বেশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে মানুষ, তথাকথিত আধুনিক শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তত বেশি মানুষের মধ্যে দেশীয় টানটা কমে যাচ্ছে, বিদেশি বা পাশ্চাত্য টানটা বেড়ে যাচ্ছে। সেটা গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের একটা বড় নেতিবাচক দিক। শিক্ষার্থীরা, আমরা এরপরে যেটা দেখছি সেটা হচ্ছে ম্যাসিভ ডিসক্রিমিনেশন, ব্যাপক বৈষম্য, চরম বৈষম্য যাকে বলে, ব্যাপক বৈষম্য আছে। এই বৈষম্যটা তোমাদেরকে আমি একটু বুঝিয়ে বলে তোমরা বুঝতে পারবে কি ধরনের বৈষম্যের মধ্যে আমরা বিশ্বায়নের কারণে কি বৈষম্য শিকার হচ্ছে। বিশ্বায়নে বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ এবং বাউন্ডারিলেস মার্কেট, বাউন্ডারিলেস ওয়ার্ল্ড। সারা বিশ্ব একটা ইয়ার মধ্যে চলে আসছে, একটা গ্রামের মধ্যে চলে আসছে। এবং একটু খেয়াল করো, যে দেশের প্রযুক্তি উন্নত, যে দেশের পণ্য, যে দেশের প্রযুক্তি উন্নত, সে দেশে শিল্প থেকে যে সমস্ত পণ্যগুলো প্রোডাক্ট হয়, তৈরি হয়, সেগুলো উন্নত। আবার বাংলাদেশ থেকে বা বাংলাদেশের মতো এরকম রাষ্ট্র থেকে যে পণ্যগুলো তৈরি হচ্ছে, টেকনোলজিগত দিক থেকে আমরা যে রাষ্ট্রগুলো পিছিয়ে আছি, আমাদের ইন্ডাস্ট্রি থেকে যে পণ্যগুলো তৈরি হচ্ছে ওই পণ্যের মান অত ভালো না।
তাহলে গ্লোবালি যদি দুটো পণ্য কনফ্লিক্ট করে, দুটো পণ্য যদি কম্পিটিশনে যায়, তাহলে স্বাভাবিকভাবে যেটা উন্নত রাষ্ট্রের পণ্য সেটার চাহিদা সবার কাছে থাকবে, আর যেই গরিব রাষ্ট্রের যে পণ্য সেটার চাহিদা কমে যাবে। সহজ করে একটু বলি, বাংলাদেশের যেমন বাংলাদেশের ওয়ালটনের যে কোনো একটা পণ্য ইউরোপের বাজারে গেল, আবার স্যামসাংও গেল, একই পণ্য স্যামসাংও ওয়ালটনে গেল, তাহলে কোনটার চাহিদা বেশি থাকবে? স্যামসাং এর চাহিদা বেশি থাকবে নাকি ওয়ালটনের চাহিদা বেশি থাকবে? অবশ্যই স্যামসাং এর চাহিদা বেশি থাকবে, কেন? তাদের প্রযুক্তি উন্নত, তাদের শিল্প উন্নত, স্বাভাবিকভাবে তাদের চাহিদা বেশি থাকবে। কিন্তু তাহলে আমরা কম্পিটিশনের যে ফিল্ড সেটা সবার জন্য মুক্ত রেখেছি, সবার জন্য খোলা, হ্যাঁ, কিন্তু মানের কথা বিচার করলে আমরা পিছিয়ে আছি। তাহলে ইউরোপ আমেরিকার যে পণ্য, সেই পণ্যগুলো তাদের যেহেতু পণ্যের মান ভালো, তারা সবসময় এগিয়ে থাকবে। আর যে সমস্ত রাষ্ট্রগুলো গরিব রাষ্ট্র, তাদের পণ্যের মান ভালো না, খারাপ, তারা সবসময় পিছিয়ে থাকবে বাজারগত দিক থেকে, অর্থনৈতিকগত দিক থেকে। তাহলে এটা একটা বিশাল প্রশ্ন। আর একটু সহজ করে বললে একটু খেয়াল করো, ইউরোপ আমেরিকার উন্নত রাষ্ট্রগুলো, যে রাষ্ট্রগুলো উন্নত রাষ্ট্র, সেই রাষ্ট্রগুলো কম্পিটিশনের অনেক দূর এগিয়ে গেছে। আমরা একেবারে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করছি। তাহলে আমরাও একটা মাঠে দৌড়াচ্ছি, তারা অলরেডি গন্তব্যের কাছাকাছি চলে গেছে, তারাও দৌড়াচ্ছে, স্বাভাবিকভাবে গন্তব্যে সবসময় পৌঁছাবে তারাই, আমরা সবসময় পিছিয়ে থাকবো। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। তারা দীর্ঘদিন ধরে, পশ্চিমা রাষ্ট্রগুলো দীর্ঘদিন ধরে উপনিবেশ স্থাপন করে আমাদেরকে শোষণ করেছে, শাসন করেছে, দেশের সম্পদ লুট করে নিয়ে তারা তাদের সম্পদের পাহাড় তৈরি করেছে। তারা প্রযুক্তি এগিয়ে গেছে, শিল্প বিপ্লব ঘুরিয়েছে, হ্যাঁ। তো স্বাভাবিকভাবে তারা অনেক দূর এগিয়ে গেছে। এখন এসে তারা আগে থেকে এগিয়ে গেছে, এখন তারা বলছে না, এখন পৃথিবী সবার জন্য মুক্ত, লেভেল সবার জন্য সেম লেভেলে আমরা চলে আসছি, লেভেল ফিল্ড একই, ইকুয়াল লেভেল ফিল্ড করে দিয়েছি, সবাই দৌড়াবে। তারা তো অনেক আগ থেকেই দৌড়ে এগিয়ে গেছে, তাদের সাথে তো আমরা পারবো না। বিশ্বায়ন হচ্ছে অনেকটা এরকম, মানে তারা এগিয়ে গেছে, আমরা পিছিয়ে আছি, তারাও দৌড়াচ্ছে, আমরাও দৌড়াচ্ছি, স্বাভাবিকভাবে দৌড়ের যে গ্যাপ, সেটা গ্যাপটা রয়ে যাচ্ছে। এটা হচ্ছে ম্যাসিভ ডিসক্রিমিনেশন। অ্যাকিউট ডেট ক্রাইসিস, চরম লোনের যে সংকট, সেই সংকটটা, এটা আর একটা বিশ্বায়নের নেতিবাচক দিক। এটা বিশ্বায়ন এর বড় নেতিবাচক দিক হচ্ছে ঋণ দেওয়ার যে সিস্টেমটা, এটা একটু বুঝিয়ে বললে বুঝতে পারবে যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা যে সমস্ত জাতিসংঘের অর্থ লগ্নিকারী সংস্থাগুলো আছে, ওই সমস্ত সংস্থাতে ম্যাক্সিমাম টাকা দেয় আমেরিকা বা ইউরোপের বড় রাষ্ট্রগুলো বা জাপান, এই সমস্ত রাষ্ট্রগুলো টাকা দিচ্ছে। তো তারা টাকা দেওয়ার পরে টাকাটা ওয়ার্ল্ড ব্যাংক, IMF বা এই সমস্ত সংস্থাগুলো গরিব রাষ্ট্রগুলোতে টাকাগুলো বিনিয়োগ করে। তো বিনিয়োগ করার সময় তারা বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়ে দেয়। যেমন আমাদের দেশে পদ্মা সেতুর জন্য ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিবে বলছিল, টাকা দেওয়ার আগেই তারা বলে দিয়েছে এখানে দুর্নীতি হয়েছে, এ ধরনের বিভিন্ন ধরনের রিউমার ছড়িয়ে দিয়েছে। তো যদি টাকা দেওয়ার আগেই দুর্নীতি হয় কিভাবে? তো এই ঋণের অন্তরালে, ঋণ দেওয়ার নেপথ্যে তারা গরিব রাষ্ট্রগুলোর রাজনীতিতে প্রভাব বিস্তার করে, এক। তারপর ঋণ দেওয়ার সময় বিভিন্ন ধরনের কন্ডিশন দিয়ে দেয় যে এই ঋণের এত % এই কাজে ব্যবহার করতে হবে, তারপর কনসালটেন্সি বাবদ 10% খরচ করতে হবে। ঋণ দিল 10,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা তাদেরকে প্রথমেই দিয়ে দিচ্ছে হচ্ছে কনসালটেন্সি ফি বাবদ। তারপর বলে দেওয়া হচ্ছে যে যে ব্রিজের জন্য আমরা ঋণটা দিয়েছি, পদ্মা সেতু করার জন্য বা অন্য একটা সেতু করার জন্য, সিমেন্ট কিনতে হবে আমেরিকা থেকে, লোহা কিনতে হবে জাপান থেকে, তারপর অন্য একটা কিনতে হবে, তারপর ইঞ্জিনিয়ার যারা থাকবে তারা হবে ব্রিটিশ। এরকম বিভিন্ন কন্ডিশন দিয়ে দেখা যায় শেষ পর্যন্ত ওই লোনের একটা বড় অংশই, 70%-এর বেশি আবার ওইদিকে চলে যাচ্ছে, পাশ্চাত্যের দিকে চলে যাচ্ছে, ইউরোপ আমেরিকার দিকে চলে যাচ্ছে। তাহলে ঋণটা হচ্ছে একটা জাস্ট আই ওয়াশ করা। তো বিশ্বায়নের একটা বড় নেতিবাচক দিক হচ্ছে ঋণ দেওয়ার নামে গরিব রাষ্ট্রগুলোকে ফাঁদে আটকানো। তাহলে আমরা এরপরে যেটা দেখছি, এনগালফিং দ্য ইকোনমিক অফ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, তৃতীয় বিশ্বের গরিব রাষ্ট্রগুলো যেগুলো আছে, সেই রাষ্ট্রগুলো অর্থনীতিকে গ্রাস করে নিচ্ছে, ক্রমান্বয়ে দখল করে নিচ্ছে অর্থনীতিকে।
অর্থনীতি কিভাবে গ্রাস করছে সেটা আমরা খুব সহজেই জানি। অর্থনীতি আমাদের যেমন বাংলাদেশের বা বাংলাদেশের মধ্যে এই সমস্ত যে রাষ্ট্রগুলো আছে ওই রাষ্ট্রগুলোর অর্থনীতিকে আস্তে আস্তে বিশ্বায়নের মাধ্যমে গ্রাস করে নিচ্ছে। উদাহরণ দিলে বুঝতে পারবে, বাংলাদেশের বা বাংলাদেশের মধ্যে এরকম যে রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোর বাজারে এখন দেশীয় পণ্যের চেয়ে বিদেশি পণ্যের সয়লাভ বেশি। বাংলাদেশে আমরা যখন বিভিন্ন ফেস্টিভ্যালগুলো হয়, ওই ফেস্টিভ্যালগুলোতে আমরা দেখব যে দেশীয় পণ্যের চেয়ে বিদেশি পণ্যের দাম বেশি, এভাবে বা সয়লাভ বেশি, গ্রহণযোগ্যতা বেশি, চাহিদা বেশি। এভাবে যদি বিদেশি পণ্যের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে যায় তাহলে দেশে নতুন করে বিনিয়োগ হবে না, দেশে নতুন করে কর্মসংস্থান হবে না, মানুষ হাজার হাজার মানুষ বেকার হয়ে যাবে। এভাবে ক্রমান্বয়ে আস্তে আস্তে এই দেশটার যে ইকোনমি, সেই ইকোনমি সিস্টেমটা একেবারেই ভঙ্গুর অবস্থায় চলে যাবে। তারপরে দেখছি এক্সপেনশন অফ টেররিস্ট অ্যাক্টিভিটিস। এই বিশ্বায়নের কারণে গ্লোবালি বৈশ্বিকভাবে টেরোরিজম বা টেরোরিস্ট যে কার্যক্রম, সন্ত্রাসী যে কার্যক্রম, সেটা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেড়ে গিয়েছে। কারণ আমরা এই বিশ্বায়নের নামে বা মুক্তবাজার অর্থনীতির নামে বা অন্য একটা নীতির নামে আমরা, বা বিশেষ করে যে সমস্ত ইউরোপ আমেরিকার বড় বড় রাষ্ট্রগুলো আছে যারা ডিসিশন মেকার ওয়ার্ল্ড পলিটিক্সের, তারা এমনভাবে আইনগুলো, বিধিবিধানগুলো তৈরি করছে যেগুলো সবসময় তাদের স্বার্থের অনুকূলে। অর্থাৎ এমনভাবে আইন তৈরি করা হয়, এমনভাবে একটা তত্ত্বকে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিচ্ছে বা মানতে বাধ্য করছে যে তত্ত্বটা গরিব রাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট নয়, যে তত্ত্বটা সবসময় উন্নত রাষ্ট্রের স্বার্থকে আফরাইজ করে, উন্নত রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দেয়। তো এরকম যদি হয়, যে কোনো রাজনীতি বলি, অর্থনীতি বলি, সমাজনীতি বলি, সবকিছুতেই যদি উন্নত রাষ্ট্রের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়, তাহলে হয় কি, একটা সময়ে গিয়ে গরিব রাষ্ট্রগুলো, যে রাষ্ট্রগুলো অনুন্নত রাষ্ট্র, তাদের জনগণ, তাদের সরকার, তাদের বিভিন্ন কমিউনিটি মধ্যে উন্নত রাষ্ট্রের প্রতি একটা বিদ্বেষ চলে আসবে, উন্নত রাষ্ট্রের প্রতি একটা ঘৃণা চলে আসবে। ফলশ্রুতিতে তাদের মধ্যে থেকে অনেকে বিভিন্ন ধরনের টেররিস্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে লিপ্ত হবে, বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপের সাথে সংযুক্ত হবে, যেটা বিশ্বায়নের একটা বড় নেতিবাচক দিক। আনইকুয়াল কম্পিটিশন, যেটা আমি একটু আগে বলেছি যে ইমব্যালেন্স অর আনইকুয়াল কম্পিটিশন, আমরা বিশ্বায়নের মাধ্যমে খুব সহজেই সেটা বোঝা যাচ্ছে যে আমরা আনইকুয়াল একটা কম্পিটিশনের মধ্যে যাচ্ছি। সেটা অর্থনীতির মধ্যে হোক, সেটা অন্য অন্য ক্ষেত্রে হোক, সব জায়গায় একটা আনইকুয়াল কম্পিটিশনের মধ্যে আমরা যাচ্ছি। কিভাবে যাচ্ছি সেটাও আমি একটু আগে বলছি, তারপর আবার তোমাদেরকে একটু বুঝিয়ে দেই কিভাবে আনইকুয়াল কম্পিটিশনের মধ্যে আমরা আছি। গ্লোবালি যে সমস্ত পণ্যগুলো বা যে সমস্ত প্রোডাক্টগুলো গ্লোবালি কম্পিট করে আন্তর্জাতিক বাজারে, সেই আন্তর্জাতিক বাজারে যদি বাংলাদেশের মতো আফ্রিকার বিভিন্ন যে রাষ্ট্রগুলো আছে সেই রাষ্ট্রের পণ্য যদি যায়, আবার আমেরিকার পণ্য যদি যায়, জাপানি পণ্য যদি যায়, ইউরোপের, জার্মানির পণ্য যদি যায়, তাহলে একটা পণ্য কিন্তু বিভিন্ন দেশের, তাহলে স্বাভাবিকভাবে উন্নত রাষ্ট্রের যে পণ্য সেটার চাহিদা সবার মধ্যে থাকবে, কিন্তু গরিব রাষ্ট্রের পণ্যের চাহিদা থাকবে না। এভাবে গরিব রাষ্ট্রগুলো একটা অসম প্রতিযোগিতার মধ্যে, একটা অনেকটা হাত পা বেঁধে সাঁতার কাটার মতো একটা অসম প্রতিযোগিতার মধ্যে আমরা লিপ্ত হয়েছি। কেন? আমাদের পণ্যের মান খারাপ হবে কেন? আমাদের শ্রমিক দক্ষ নয়, এক, আমাদের প্রযুক্তি উন্নত নয়, দুই, আর আমাদের কাঁচামাল অ্যাভেলেবেল নয়। প্রযুক্তি নাই, দক্ষ শ্রমিক নাই, আর কাঁচামাল নাই, স্বাভাবিকভাবে আমাদের খুব সিম্পলি আমাদের পণ্যের মান ভালো হবে। তো যেই রাষ্ট্রে প্রযুক্তি উন্নত আছে, দক্ষ শ্রমিক আছে, তারপর টেকনিশিয়ান আছে, তারপর কাঁচামাল আছে, ওই রাষ্ট্রের পণ্যের মান ভালো হবে। তাহলে তাদের পণ্যগুলো সারা পৃথিবীর বাজারে চলে যাবে, গ্লোবালি চলে যাবে। আর আমাদের মতো গরিব রাষ্ট্র যেগুলো আছে সেই রাষ্ট্রের পণ্যগুলো গ্লোবালি, গরিব রাষ্ট্রের পণ্যগুলো গ্লোবালি অ্যাকসেপ্টেন্সি থাকবে না, গ্রহণযোগ্যতা থাকবে না। এটাকে আমি ইনইকুয়াল যে কম্পিটিশন সেটা বুঝিয়েছি। লেটেস্ট ভার্সনস অফ দি নিউ কলোনিয়ালিজম, নব্য উপনিবেশবাদের সর্বশেষ, নব্য উপনিবেশবাদের যে
মাত্রা সেটা আমরা বুঝতে পারছি। এইটার মাধ্যমে একটা নব্য উপনিবেশবাদ প্রতিষ্ঠা করা হচ্ছে। তোমাদের বলে রাখা ভালো, একটা সময় ছিল তখন এটা হয়তো তো ওয়ার্ল্ড পলিটিক্সের ট্রেন্ড ছিল, একটা ঝোঁক ছিল এরকম অন্যের দেশ দখল করা, অন্যের ভূখণ্ড দখল করা, যেটাকে আমরা সাম্রাজ্য হিসেবে বলি, সাম্রাজ্য প্রতিষ্ঠা করা, এটা ছিল। তারপর আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এগুলো স্বাধীন হয়ে গেল। কিন্তু এখন নব্য উপনিবেশবাদ আসছে। নব্য উপনিবেশবাদটা কি? অন্যের দেশ দখল করা, অন্যের ভূখণ্ড দখল করা এবং ওই মানুষগুলোকে দেখভাল করা, তাদেরকে শাসন শোষণ করা, এটা যেমন কঠিন কাজ এবং দুর্নামের কাজও বটে। কিন্তু এখন কোনো এমন প্রযুক্তি, জ্ঞান বিজ্ঞানে যে রাষ্ট্রগুলো উন্নত হয়ে গেছে, তারা এমনভাবে মেকানিজম তৈরি করছে, এমনভাবে তাদের রাজনীতির খেলা খেলছে, যেটার মাধ্যমে অনুন্নত রাষ্ট্রগুলোর বা উন্নয়নশীল রাষ্ট্রগুলোর বাজার দখল করা যাচ্ছে। বাজার দখল করতে পারলে সবকিছু চলে আসে। কান টানলে যেরকম মাথা আসে, ঠিক তেমনি ভাবে বাজার দখল করলে ওই দেশের সমস্ত কিছু চলে আসে। ও দেশের রাজনীতিকে প্রভাবিত করা যায়, ও দেশের অর্থনীতিকে প্রভাবিত করা যায়, ও দেশের সংস্কৃতিকে প্রভাবিত করা যায়। এটা হচ্ছে নব্য উপনিবেশবাদ। অন্য দেশ সরাসরি অন্য দেশের ভূখণ্ডে হানা না দিয়ে, ভূখণ্ড দখল না করে, তাদের বাজার দখল করা, তাদের সংস্কৃতিতে আগ্রাসন চালানো, তাদের রাজনীতিতে ইন্টারভেনশন করা, এই কাজগুলো হচ্ছে নব্য উপনিবেশবাদের লক্ষ্য। তারপর নিউ ইম্পেরিয়ালিজম, যেটা আমি একটু আগে নব্য সাম্রাজ্যবাদ আসছে। নব্য সাম্রাজ্যবাদটা আমরা একটু খেয়াল করলে বুঝতে পারবো। মধ্যপ্রাচ্যের মধ্যে এটা অলরেডি চলেই আসছে। মধ্যপ্রাচ্যের সিরিয়া, ইয়েমেন, তারপর লিবিয়া, এই সমস্ত ইরাক, আফগানিস্তান, এই সমস্ত রাষ্ট্রগুলো অলরেডি অনেকদিন দখল করে রেখেছিল আমেরিকা এবং তার মিত্ররা। সুতরাং এটা নব্য সাম্রাজ্যবাদের একটা বড় রূপ, সাম্রাজ্য বিস্তারের একটা বড় উদাহরণ। তারপরে সর্বশেষ আমরা চলে আসছি কনক্লুশনে। তাহলে আমরা যেটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে যে বর্তমান বিশ্বে বিশ্বায়নের মাধ্যমে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে উন্নত রাষ্ট্রগুলো। আমরা যারা অনুন্নত রাষ্ট্র, আমাদের তৃতীয় বিশ্বের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে বা তৃতীয় বিশ্বের যে সমস্ত রাষ্ট্রগুলো আছে, সেই রাষ্ট্রগুলো এই বিশ্বায়নের যে সুফল, সেই সুফল থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এবং বিশ্বায়নের এই মাত্রাটা আমাদের জীবন প্রণালীতে, জীবনযাপনে এমন বৈচিত্র্যতা এনেছে, একটা সময় গিয়ে আমাদের মধ্যে যে স্বকীয়তা বোধ, স্বাতন্ত্রিকতা বোধ, সেগুলো একসময় একেবারে বিলীন হয়ে যাবে। তারপরেও একটা পজিটিভ দিক হচ্ছে এটাই, একটা ইতিবাচক দিক হচ্ছে আমরা একটা যেহেতু প্রতিযোগিতায় আমরা মত্ত হয়েছি, প্রতিযোগিতায় যেহেতু অংশগ্রহণ করেছি, আমাদের মধ্যে একটা ট্রেন্ড থাকবে, একটা ঝোঁক থাকবে ভালো করার। যেহেতু ভালো যদি আমরা করতে না পারি, তাহলে আমরা হারিয়ে যাব। পৃথিবীর যে মেইন স্ট্রিম, সেই মেইন স্ট্রিম থেকে, মূল প্রবাহ থেকে আমরা সরে যাব। যেমন ভারত উন্নয়নশীল রাষ্ট্র হলো, ইতিমধ্যে তারা তাদের বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে, বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা উন্নত রাষ্ট্রের অনেকগুলো জায়গায় তারা তাদের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করেছে, তাদের উপস্থিতি জানান দিয়েছে। চায়না ইতিমধ্যেই বিশ্বব্যাপী তাদের পণ্যের মাধ্যমে, পণ্যের মান উন্নতকরণের মাধ্যমে ইউরোপ আমেরিকায় বাজারে তাদের পণ্যের যে প্রভাব, সেটা ইতিমধ্যে জানান দিয়েছে। এরকম আমরাও যদি আমাদের পণ্যের মান ভালো করতে পারি, আমাদের সঠিক শিক্ষায় শিক্ষিত হতে পারি, আমাদের প্রযুক্তি যদি উন্নত করতে পারি, আমাদের জনগণকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে আমাদের এই বাংলাদেশের নাগরিক, আমরা সবচেয়ে বড় সম্পদ হচ্ছে আমরা পৃথিবীতে খুব কম রাষ্ট্রে আছে যে রাষ্ট্রের শতকরা 60% অর মোর, শতকরা 60%-এর বেশি মানুষ কর্মক্ষম আমাদের দেশে। আমাদের যে 2030 সালের মধ্যে আমরা যে উন্নত রাষ্ট্রের যে স্বপ্ন দেখছি, 2041 সালের মধ্যে, এটা সবচেয়ে বড় সম্ভাবনা হচ্ছে আমাদের কর্মক্ষম জনসংখ্যা। এই কর্মক্ষম জনসংখ্যাকে যদি আমরা জনসম্পদে পরিণত করতে পারি, তাহলে আমরা এই বিশ্বায়নের এই সুযোগগুলো গ্রহণ করতে পারবো, অ্যাভেল করতে পারবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে, ইনশাল্লাহ সবার অনেক কাজে আসবে। আল্লাহ হাফিজ।